প্রসব বেদনা যেমন বেদনাদায়ক হয়, সমাজে যখন নতুন কোনো সত্য জন্মায়, নতুন কোনো তথ্য জন্মায়, তখন একটা প্রসব বেদনা ওঠে। তো সেখানে ধাত্রী হিসাবে যারা কাজ করেন, আমি একটা ইমেজ নিচ্ছি পরিবার থেকে, তাদেরকেও বুদ্ধিজীবী বলা যায়। আমি গ্রিক দার্শনিক আফলাতুন ওরফে প্ল্যাটন নামে বলি। উনি বলছেন, তোমার বাম দিকে রাখো বুদ্ধিকে, ডান দিকে রাখো সত্যবাদিতা, আচ্ছা, তাহলে তুমি স্বাধীন থাকতে পারবে। এর মানে উনি কি বুঝেছেন আমি কিন্তু তা বুঝি নাই, আমি কথাটা শুধু উদ্ধৃত করলাম। তো এখন বুদ্ধির সাথে বুদ্ধিজীবীদের কি সম্পর্ক, এটা আমাদেরকে একটু বিপদগামী করে। ইংরেজিতে বলে রেড হেরিং, আপনার অন্যদিকে পরিচালিত করে। বুদ্ধির কোনো ব্যাপার নাই, আমাকে আসতে হবে সত্যবাদিতার দিকে। তো যদি সত্যবাদী হয় আমরা শুধু তাকেই বুদ্ধিজীবী বলবো। আর যে বুদ্ধির বেসাত করে, বুদ্ধি বিক্রয় করে নিজের জীবিকার জন্যে হোক অথবা নিছক বেঁচে থাকার জন্যে হোক, তাকে বুদ্ধিজীবী না বলে তাকে বুদ্ধিমান বলতে পারেন, আরও নানা শব্দ বলা যেতে পারে। এখন বুদ্ধিজীবী কথাটা নিয়ে কথা বলার একটা বিপদ হচ্ছে অনেকে মনে করে বুদ্ধিজীবী বোধ একটা শ্রেণী। একটু হিসাব করলে দেখা যায় বুদ্ধিজীবী কোনো মৌলিক শ্রেণী নয়, অন্যান্য শ্রেণীর সাথে সে জুড়ে থাকে। আচ্ছা, খামের উপর যেমন ডাক টিকিট লাগানো হয়, ওই টিকিট না দিলে খামটা যায় না। অনুরূপে বুদ্ধিজীবী না থাকলে ধরেন কোনো রাজনৈতিক দল বা কোনো শ্রেণী তার নিজের লক্ষ্য অর্জন করতে পারে না। এই জন্য প্রত্যেক শ্রেণীর নিজস্ব বুদ্ধিজীবী আছে। কিন্তু যখন আমরা একটি শ্রেণীর ভিতরে আমাদের দৃষ্টি নানা কারণে সীমিত রাখি, তখন মনে হয় বুদ্ধিজীবী একটি শ্রেণী। ধরুন একসময় যারা শাসক শ্রেণী ছিল, রাজা মহারাজা, যখন রাজতন্ত্রের যুগ ছিল, রাজারও বুদ্ধিজীবীরা ছিল। তারা কারা? তাদের বলতাম রাজকবি, সভাসদ, ওরাও বুদ্ধিজীবী। সম্রাট আকবরের আমলের কথা চিন্তা করুন, রাজা তোডরমল বুদ্ধিজীবী ছিলেন, আবুল ফজল বুদ্ধিজীবী ছিলেন, আমরা অনেকের নাম জানি, তার যারা মস্করা করতো বীরবল, তিনিও বুদ্ধিজীবী ছিলেন। এদেরকে বুদ্ধিজীবী। এখন আধুনিক যুগে হয়েছে কি, যেটাকে আমরা আধুনিক যুগ বলছি, ইউরোপের দিকে আসি, জনসাধারণের উপর যারা নির্ভর করেন তাদের জীবিকার জন্যে, যেমন তাদের বই যখন বিক্রি হওয়া শুরু করবে, ধরুন 18 শতকে ইউরোপে আপনার পত্রিকা লোকে পড়ছে, সাবস্ক্রাইব করে আপনি সেখানে লিখে জীবিকা অর্জন করছেন। তার মানে আর আপনার পৃষ্ঠপোষক বদলে গেল, এটা আরেক ধরনের বুদ্ধিজীবী। এখন পরবর্তীতে আমরা যখন দেখলাম বুদ্ধিজীবী বলে যাদের বলি তারা নিছক সত্যের খাতিরে বলছি, ওই ডান দিকের সত্যবাদীরা, তারাও শ্রমিকে পরিণত হয়েছে। কাজে আমি আবেদন করবো আপনার কাছে বুদ্ধিজীবীদের ব্যাপারে একটু সদয় হন। মানে অর্থাৎ বুদ্ধিজীবীরা শ্রমিকও বটে, তারা তো আসলে বুদ্ধিকে বিক্রয়যোগ্য পণ্য হিসেবে বিক্রি করে। কিন্তু তারপরেও সমাজে যখন পরিবর্তন হতে হয়, নতুন একটি শ্রেণী যদি মাথাচাড়া দিয়ে ওঠে, প্রসব বেদনা যেমন বেদনাদায়ক হয়, সমাজে যখন নতুন কোনো সত্য জন্মায়, নতুন কোনো তথ্য জন্মায়, তখন একটা প্রসব বেদনা ওঠে। তো সেখানে ধাত্রী হিসাবে যারা কাজ করেন, আমি একটা ইমেজ নিচ্ছি পরিবার থেকে, তাদেরকেও বুদ্ধিজীবী বলা যায়। যেমন রুশ বিপ্লবের সময় আমরা অনেক বুদ্ধিজীবী দেখেছি, ম্যাক্সিম গোর্কির মতো। তিনি ঠিক পার্টির নেতা ছিলেন না। আর পিছনে ফরাসি বিপ্লবের সময় রুসুর মতো লোক দেখেছি, যিনি বিপ্লবের 15 বছর আগে মারা গেছেন, কিন্তু বিপ্লব যখন চলছে তখন লোকের রুসুর বই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। রুসুই বলেছিলেন সভরেন্টি ইজ ইনডিভিজিবল, সভরেন্টি ইজ ইনএলিয়েনেবল। আজকেও আমি এটা পুনরাবৃত্তি করতে পারি। ফরাসি বিপ্লবের যে মূল স্লোগান, এটা রচনা করেছিলেন বুদ্ধিজীবীরাই, কিন্তু সেটা মানুষের অন্তরে জন্মেছিল বলেই বুদ্ধিজীবীদের মুখ দিয়ে বেরিয়েছে। সেই সময় কি স্বাধীনতা, স্বাধীনতাটা অনেক বড় শব্দ, সাম্য, সম্প্রীতি, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। আজকের দিনে দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে আমাদের জাতীয় কবিতা পরিষদের সম্মেলন হবে, আমি আজকে নোটিশ পেলাম, এই 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি। এটাও বুদ্ধিজীবীদের সংগঠন। জাতীয় কবিতা পরিষদের কি পরিণতি হয়েছিল? এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় এরশাদ যখন এশীয় কবিতা উৎসব করে, তাকে বিরোধিতা করার জন্যই রাস্তা থেকে এটা জন্ম নিয়েছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জাতীয় কবিতা পরিষদ। সেটার কি পরিণত হয়েছিল গত ফ্যাসিবাদের আমলে? এখন নতুন যারা জন্ম নিচ্ছে তারা এই স্লোগানটা গ্রহণ করেছেন ফরাসি বিপ্লব থেকে, স্বাধীনতা, সাম্য এবং সম্প্রীতি। এই জন্য বলছি, আজকে বুদ্ধিজীবী বলে যাকে বলা হচ্ছে, তিনি আগামী 50 বছর পরে রাজনীতিবিদরা সেটারই পুনরাবৃত্তি করেন। এই জন্য বলছি, আমি বুদ্ধিজীবীদের 2টা দিক দেখালাম। যারা বুদ্ধি বিক্রয় করেন, নেহায়েত যারা শ্রমিক হয়েছেন এবং তারা অনেক সময় নৈতিকতার ধার ধারেন না, যে কোনো পণ্যের মতো বিক্রি করেন। পৃথিবীর সবচেয়ে প্রাচীন পেশা বলে একটা পেশার কথা আছে না, নামটা নাইবা বললাম, এরা সেই প্রাচীন পেশার পর্যায়ে চলে গিয়েছে। আবার একই সাথে আমি বলছি কি, আজকে বুদ্ধিজীবীদের যে চিন্তা, বুদ্ধিজীবীদের যে ধারণা,
বুদ্ধিজীবীদের এক এক দেশে এক এক নামে বলা হতো। এখানে শব্দটা একটু আমি সংশোধন করে নিই। প্রাচীন গ্রিসে তাদের বলা হতো ফিলোসফার, দার্শনিক। কারণ এই ফিলোসফার কথাটা বুঝতে হলে তার আগে কথাটা বুঝতে হবে। তাদের বলা হতো সোফার শুধু, বা সোফিস্ট। কিছু লোক বলে কি আমি সব জানি। তখন সক্রেটিস প্রভৃতি নতুন দার্শনিকরা বললেন আমি সব জানি না, তবে আমি যে জানি না সেটা জানি, সেই জন্য ফিলোসফার নাম দিলাম। যে এককালে দার্শনিকদের বলা হতো। এখনকার যুগে দার্শনিক শব্দ আর বলে না, দার্শনিক কথাটা একটু গালির মতো হয়েছে, লোকটা গর্তে পড়ে যায়, এখন বলে বুদ্ধিজীবী। কিন্তু এরপরে কি হবে আল্লাহ মালুম। না, কিন্তু আপনি যেভাবে বুদ্ধিজীবীদের সংজ্ঞায়িত করলেন, তাতে আমরা এই ধারণাই, অথবা দর্শকরাও যা শুনলেন তারাও হয়তো চিন্তা করছেন যে আসলে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে আপনি কোন জায়গায় তাদের স্থান দেবেন। আমাদের 1972 সনে যে একটা সংবিধান গ্রহণ করা হয়েছিল, তাদের রাষ্ট্রীয় মূলনীতি বলে 4টা নীতির কথা তারা লিখেছিলেন, যে কারণে তার মধ্যে একটা ছিল সমাজতন্ত্র। এখন সম্প্রতি শুনেছি সংবিধান সংস্কার কমিশন ওইটা বাদ দিতে বলেছেন। আরো অন্যান্য কথা বাদ দিয়ে একটা কথা বলি, 1972 জনের সমাজতন্ত্রের কথাটা ছিল একটা প্রতারণা। কারণ বাস্তবিকতা সমাজতন্ত্রের কিছু আপনি করছেন না, আপনি করতেছেন রাষ্ট্রকেন্দ্রিক ধনতন্ত্র, দুর্বল বা সবলের কথা নয়, কিন্তু আপনি সমাজতন্ত্রের কথাটা বললেন। আর এখন কি তার জায়গায় তারা বলবেন বাংলাদেশ কোন তন্ত্রে চলছে অথবা কোন তন্ত্রে চালায়? এখন তারা বলে কি মার্কেট ইকোনমি, ফ্রি মার্কেট, বাজার অর্থনীতি, বিশ্বায়ন, এগুলো বলে। আসল কথাটা বলে না, কারণ ভাসুরের নাম মুখে আনতে নাই। এটা হচ্ছে ধনতন্ত্র এবং পুঁজিতন্ত্র, এটা বলবেন। এইটা বুদ্ধিজীবীদের একটা ফাংশন। আমি কথাটা বলছি এই কারণেই, প্রত্যেক তন্ত্রের সাথে সংশ্লিষ্ট বুদ্ধিজীবীরা থাকেন। বাংলাদেশে যে তন্ত্রটা চলছে গত 53 বছরে, অথবা তারও আগে পাকিস্তানের আমলে 23 বছরে যা চলেছে সেইটা, অথবা তারও আগে 190 বছরের ব্রিটিশ শাসনে যা চলেছিল, সেটার সাথে যুক্ত না করে শুধু বুদ্ধিজীবীদের আলাদা করি, তাহলে ঠিক হবে না। আমি এই জন্য বলছি, সমাজে যে রাজনৈতিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা, যে সাংস্কৃতিক ব্যবস্থা আছে, তার পরিশিষ্ট আকারে, তার অনুষঙ্গ আকারে বুদ্ধিজীবীরা কাজ করেন। কিন্তু আবার এইটাকে বদলাবার জন্য যখন নতুন শ্রেণী জন্মায়, তার সাথেও বুদ্ধিজীবীরা কাজ করেন। তাহলে আমি বুদ্ধিজীবীকে একটি বিভক্ত শ্রেণী হিসেবে দেখতে চাচ্ছি। একদল বুদ্ধিজীবী উদাহরণ দিয়েছে একটা জাতীয় কবিতা পরিষদের। আর একটা উদাহরণ দেই, আমাদের সাংবাদিকদের সমিতিগুলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমিতিগুলো, মানে বুদ্ধিজীবীরা তো কতগুলি ফোরামের মধ্যে সংগঠিত হন। অর্থাৎ ঢাকার আমাদের প্রেস ক্লাবই ধরুন, এটা কি বুদ্ধিজীবীদের সংগঠন নয়? আপনি সাংবাদিকদের নিশ্চয়ই বুদ্ধিজীবীর অংশ মনে করেন। কিন্তু বুদ্ধিজীবী বলতে আমাদের মনে এক ধরনের একটা বিপুল ধারণা ছিল। মোহাম্মদ শহীদুল্লাহ, গোবিন্দচন্দ্র দেব, এক এক যুগের এক একটা আমরা বুদ্ধিজীবী। আমি বলছি আগের কালে দার্শনিক যাদের বলা হতো তারা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন না। প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, এগুলি ছিল বিষয়। আবার মুসলিম জগতেও বড় বড় ইবনে সিনা, এরা ডাক্তার ছিলেন পেশায়, কিন্তু তারাও বুদ্ধিজীবী। ইবনে খলদুন ছিলেন বিচারক, তারাও বুদ্ধিজীবী। বর্তমান যুগে আমি বলতেছি, আপনি নিজেকে কিন্তু এর থেকে বাইরে রাখতে পারবেন না, আপনাকে বুদ্ধিজীবী বলবেন। অনেক ধন্যবাদ।